মোটরটাকে স্টার্ট করতে পারবো না। সো এই কন্ডিশনে আমরা দেখছি যে অনলি 35% ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিন্তু এই 5% এর থেকে বেশি আমাদের টর্ক ডেভেলপ করতেছে। সো সেক্ষেত্রে আমরা মোটরটাকে ইজিলি স্টার্ট করতে পারবো। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের পরের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ছিল সেটা ছিল কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কারেন্ট ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেন দরকার? এই ওয়াই এক্সিস হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য ফুল লোড কারেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট কারেন্ট আছে, কত টাইমস কারেন্ট হচ্ছে আমাদের স্টার্টিং পিরিয়ডে। আর এটা হচ্ছে রোটর স্পিড ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ সিনক্রোনাস স্পিড, অর্থাৎ স্পিড যত বাড়বে, রোটর স্পিড যত বাড়বে তত কি হবে, যখন এটা সিনক্রোনাস স্পিডে পৌঁছায় যাবে, এনএস যখন এনআর ইকুয়াল হয়ে যাবে, তখন আমাদের বলছিলাম আমরা যে আমাদের স্লিপ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর স্লিপ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে রোটর ভোল্টেজও 0 হয়ে যাবে। সো রোটরের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না এবং রোটরটা একটা ওপেন সার্কিটের মতন বিহেভ করবে, যেটা আমরা লাস্ট ক্লাসে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা দেখাইছিলাম। সো সেক্ষেত্রে আমাদের কারেন্টটা রিডিউস হয়ে যাবে, এই যে কারেন্টটা কিন্তু কমে যাবে, 100% সিনক্রোনাস স্পিডে কারেন্ট কিন্তু কমে যেতে থাকবে। আচ্ছা, কিন্তু যখন স্টার্টিং পিরিয়ডে দেখতে পাচ্ছি আমরা, যখন আমাদের এনআর ইকুয়াল টু 0 তখন কিন্তু আমাদের কারেন্টের ম্যাগনিটিউড অনেক বেশি। ঠিক আছে, কত বেশি? অ্যাপ্রক্সিমেটলি 5 টাইমস বেশি ফুল লোড কারেন্টের থেকে। অর্থাৎ ফুল লোড কারেন্ট যদি 100% হয় তাহলে আমাদের 500% আমাদের কারেন্ট যাচ্ছে, তার মানে আমাদের ফুল লোড কারেন্টের থেকে 5 টাইমস বেশি কারেন্ট কিন্তু সে ড্র করতেছে। ঠিক আছে, আর যদি আমি এই সেম কন্ডিশনে আমি যদি ভোল্টেজটাকে রিডিউস করি, 100% ভোল্টেজ দিয়ে মোটরটাকে স্টার্ট না করে যদি 80% ভোল্টেজ রিডিউস করি, তাহলে আমাদের যেহেতু ভোল্টেজ কমাই দিচ্ছি তাহলে কারেন্টও কিন্তু কমে যাবে, স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাও কমে যাবে। ঠিক আছে, সো স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা কতটুকু কমে যাবে? 100% ভোল্টেজে যদি 500% কারেন্ট যায় তাহলে 80% ভোল্টেজে আমাদের 400% কারেন্ট যায়। ঠিক আছে, সো তার মানে আমাদের কারেন্টটা কমে যাচ্ছে। সো এই কারেন্টটাকে কমানোর জন্যই আমাদের মেইন কারণ, যেটা আমরা স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোই আমার মেইন অবজেক্টিভ, যে আমরা স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমাই, আমরা মোটরটাকে কিভাবে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে পারি। ঠিক আছে, সো এটাই আমরা এখান থেকে দেখলাম যে পার্সেন্টেজ অফ ফুল লোড কারেন্টটা কমাবো। এখন কিভাবে কমাবো? এই যদি ভোল্টেজ রিডিউস করি তাহলে এই কারেন্টটা আমাদের কম হবে, আর যদি কম হয় তাহলে আমাদের ড্যামেজের পরিমাণটাও কম হবে। আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দুইটা কি বুঝতে পারছো? হ্যালো, রেসপন্স করো, সাথে সাথে রেসপন্স করো। আচ্ছা, এখন আমাদের নতুন আজকে যে টপিকটা সেটা হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ। এই কার্ভটা একটু ভালো করে বুঝো, কারণ এই কার্ভটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কার্ভ আছে। প্রথম যেটা সেটা হচ্ছে গ্রিন কালার দিয়ে শো করা হচ্ছে, এবং এটা হচ্ছে কি ইনভার্স, এটা এই পাশে হচ্ছে কি পার্সেন্টেজ অফ রেটেড কারেন্ট, আর এই পাশে হচ্ছে ওয়াই এক্সিস হচ্ছে টাইম। ঠিক আছে, সো এটা কিন্তু ইনভার্স কার্ভটা, তার মানে কারেন্ট বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের অপারেটিং টাইম এখানে কমতেছে। ওয়াই এক্সিস হচ্ছে অপারেটিং টাইম, সো কারেন্ট যত বেশি হবে তত কিন্তু তার অপারেটিং টাইমটা কমতেছে। সো এটাকে আমরা বলতেছি কি থার্মাল উইথস্ট্যান্ড কার্ভ, অর্থাৎ মোটরের থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ। উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ মানে একটা মোটর কতটুকু কারেন্ট হ্যান্ডেল করতে পারবে। প্রত্যেকটা মোটর বা প্রত্যেকটা ডিভাইসের একটা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম কত কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে। এর বেশি কারেন্ট গেলে আমাদের মোটরটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সো এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখতে পাচ্ছ, থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ। একটাকে আমরা বলতেছি আন্ডার কোল্ড কন্ডিশন, আর একটা হচ্ছে হট কন্ডিশন। কোল্ড কন্ডিশন মানে মোটরটা যখন স্ট্যান্ড স্টিল ছিল, অর্থাৎ আগে থেকে রানিং কন্ডিশনে ছিল না, সেক্ষেত্রে তার উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভটা হচ্ছে উপরেরটা, যেটা গ্রিন কালার। আর মোটরটা যদি রানিং কন্ডিশনে থাকে, অর্থাৎ প্রি হিটেড থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা বা উইথস্ট্যান্ড করার ক্ষমতাটা কমে যাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল, যেমন ধরো যে আমাদের যদি 200 অ্যাম্পিয়ার কারেন্ট হয়, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেটেড কারেন্ট, অর্থাৎ 2 গুণ কারেন্ট যদি যায়, 200% অফ দ্য রেটেড কারেন্ট, অর্থাৎ রেটেড কারেন্টের যদি 2 টাইমস কারেন্ট যায়, তাহলে দেখো খেয়াল করি, যখন এটা হট কন্ডিশনে থাকবে, অর্থাৎ প্রি হিটেড থাকবে, আগে থেকে রানিং কন্ডিশনে থাকবে, সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 2 টাইমস কারেন্ট গেলে সে ম্যাক্সিমাম টলারেট
ভোল্ট যে টাইমটা সেটা হচ্ছে গিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 800 সেকেন্ড। 800 সেকেন্ডের মতো সে টলারেট করতে পারবে। 800 সেকেন্ডের বেশি গেলে আমার মোটরটা ড্যামেজ হয়ে যাবে। আর সেম কন্ডিশনে যদি মোটরটা কোল্ড কন্ডিশনে হয়, কোল্ড কন্ডিশনে আমাদের 2 টাইমস কারেন্ট গেলে আমাদের অপারেটিং টাইমটা কত, ম্যাক্সিমাম সে কত সময় পর্যন্ত টলারেট করতে পারবে, অ্যাপ্রক্সিমেটলি 1500 সেকেন্ড পর্যন্ত কিন্তু সে টলারেট করতে পারবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের টলারেবল রেঞ্জ, ম্যাক্সিমাম কত মানে কত গুণ কারেন্ট গেলে কত সময় পর্যন্ত টলারেট করতে পারবে সেটা কিন্তু এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তার মানে দেখতে পাচ্ছি আমরা এর উপরে, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে কিন্তু মোটরটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ এর উপরে কারেন্ট গেলে আমার মোটরটা কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, যদি এখানে আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 380 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট যায়, 380 এম্পিয়ার মানে 3.8 টাইমস কারেন্ট যায়, তাহলে দেখো খেয়াল করে এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের প্রায় 150 সেকেন্ড পর্যন্ত কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবে যদি এটা হট কন্ডিশনে থাকে মোটরটা বা রানিং কন্ডিশনে থাকে। আর যদি এটা কোল্ড কন্ডিশনে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 600 সেকেন্ডের মতো কিন্তু সে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি দ্য থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, অর্থাৎ কারেন্ট যদি বেশি হয়, ওভার কারেন্ট কতটুকু সময় পর্যন্ত সে হ্যান্ডেল করতে পারবে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে এটা। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছ এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটাও একটা কোল্ড কন্ডিশনে একটা হট কন্ডিশনে, অর্থাৎ একটা প্রিহিটেড অবস্থায় আর আরেকটা কোল্ড অবস্থায়। সো এখানেও আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে উপরে একটা নিচে একটা। কোল্ড এর ক্ষেত্রে আমাদের অপারেটিং টাইমটা বেশি লাগবে, এটা তো বুঝতেই পারতেছো। সো কোল্ড কন্ডিশনে লকড রোটর অবস্থায়, লকড রোটরের ক্ষেত্রে আমরা জানি এনআর ইকুয়াল টু 0। লকড রোটর মানে কি, এনআর ইকুয়াল টু হচ্ছে 0। সো সেক্ষেত্রে স্লিপের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, আর স্লিপের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে রোটরে ইনডিউসড ভোল্টেজের পরিমাণও হবে ম্যাক্সিমাম, যেহেতু রোটরে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে কি এস ইন্টু ই2, সো রোটরের মধ্যে ইনডিউসড ভোল্টেজ হবে ম্যাক্সিমাম, যেহেতু ব্যালেন্স কন্ডিশনে স্লিপের ভ্যালু ম্যাক্সিমাম 1। সো সেক্ষেত্রে আমাদের রোটরের মধ্যে যদি ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হয় তাহলে রোটরের রেজিস্ট্যান্স এন্ড রিল্যাক্টেন্স যেহেতু ফিক্সড, সো ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু তার ভিতর দিয়ে যাবে। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা ওভারলোডিং কন্ডিশনের থেকেও কিন্তু বেশি কারেন্ট কিন্তু তার যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো খেয়াল করে এটা যদি আমাদের 420 এম্পিয়ার হয়, এটা 420 এম্পিয়ার, সো এটাকে আমরা বলতেছি লক রোটর কারেন্ট, এবং কত এই 420 এম্পিয়ার কারেন্ট কতটুকু সময় সে হ্যান্ডেল করতে পারবে সেটা কিন্তু এখান থেকে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ 420 এম্পিয়ার কারেন্ট যদি হট কন্ডিশনে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা অ্যাপ্রক্সিমেটলি 60 বা 70 সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। আর যদি এটা কোল্ড কন্ডিশনে থাকে তাহলে এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 100 সেকেন্ড পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ লকড অবস্থায় 100 সেকেন্ডের উপরে আমি অপারেট করাতে পারবো না, কারণ কি তখন আমার মোটরটা ড্যামেজ হয়ে যাবে। সো এটাকে আমরা বলতেছি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ অফ দ্য লক রোটর কারেন্ট। ঠিক আছে, লক রোটর কারেন্ট এটা কতটুকু পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, আর এর উপরে যদি কারেন্ট হয়, যেমন এটা হচ্ছে কি আমাদের প্রায় এটা হচ্ছে আমাদের 520 40 60 560 এম্পিয়ার, 560 এম্পিয়ারের কারেন্টে এটা ম্যাক্সিমাম অ্যালাউবেল যে টাইমটা সেটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে যে এটা 50 সেকেন্ড পর্যন্ত কিন্তু হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, আর যদি এটা কোল্ড কন্ডিশনে থাকে তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 60 বা 70 সেকেন্ড পর্যন্ত কিন্তু হ্যান্ডেল করতে পারবে, আদারওয়াইজ মোটরটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। যদি এর থেকে বেশি সময় আমি অ্যালাউ করি তাহলে মোটরটা ড্যামেজ হয়। সো এটা হচ্ছে কি কতটুকু কারেন্ট হ্যান্ডেল করার তার ক্যাপাবিলিটি আছে, যেটাকে আমরা বলতেছি উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি। আর মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি, মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ শো করা হয়েছে, একটা 100% ভোল্টেজ অ্যাপ্লাই করলে আর একটা হচ্ছে 80% ভোল্টেজ অ্যাপ্লাই করলে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে যদি আমি মোটরটাকে স্টার্ট করি, স্টার্ট করার সাথে সাথে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি থাকে। ঠিক আছে, যদি আমি 100% ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5 টাইমস কারেন্ট সে ড্র করতেছে। তারপরে কি হবে, কারেন্টটা এনআর যেহেতু 0, তার মানে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু তখন প্রডিউস হবে। তারপরে স্লিপ যত বাড়তে থাকবে কারেন্টের ভ্যালুটা তত কমতে থাকবে, কমতে 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 একটা সময় পরে সে স্টেডি স্টেট কন্ডিশনে আসবে। স্টেডি স্টেট কন্ডিশনে সে আমাদের 100% কারেন্ট কিন্তু সে ড্র করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি 100%, অর্থাৎ আমাদের ফার্স্ট পিরিয়ডটাকে আমরা বলি সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি থাকবে, তারপর স্লিপ যত বাড়বে স্টেডি স্টেট কন্ডিশনটা সাবট্রানজিয়েন্ট পিরিয়ড পার হয়ে ট্রানজিয়েন্ট পিরিয়ড আসবে, তারপরে ফাইনালি আমাদের স্টেডি স্টেট পিরিয়ড আসবে, এবং স্টেডি স্টেট পিরিয়ডে সে 100% কারেন্ট সে ড্র করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 100% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি। আর যদি আমরা রিডিউস ভোল্টেজ অ্যাপ্লাই করি, অর্থাৎ 80% ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কারেন্টটা কমে গেল।
কত কমে গেল স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা? এর 80%, 500 এর 80% হচ্ছে 400 অ্যাম্পিয়ার। তাহলে স্টার্টিং পিরিয়ডে সে 400 অ্যাম্পিয়ার ড্র করতেছে, কিন্তু 400 অ্যাম্পিয়ার ড্র করতেছে, এটা গেল সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, তারপরে ট্রানজিয়েন্ট পিরিয়ড, তারপরে যখন স্টেডি স্টেট পিরিয়ড, খেয়াল করে দেখো স্টেডি স্টেট পিরিয়ডে কিন্তু সে আমাদের 100% কারেন্ট কিন্তু সে ড্র করতেছে না। সে কত পার্সেন্ট কারেন্ট ড্র করতেছে? অ্যাপ্রক্সিমেটলি 125%। ঠিক আছে, 125% মানে 1.25 টাইমস অফ দ্য রেটেড কারেন্ট, অর্থাৎ রেটেড কারেন্টের থেকে 1.25 টাইমস কারেন্ট বেশি সে হ্যান্ডেল করতেছে বা ক্যারি করতেছে। এর কারণ হচ্ছে আমি যখন লো ভোল্টেজে মোটরকে স্টার্ট করব, লো ভোল্টেজকে মোটরকে স্টার্ট যদি আমি সেম লোডকে যদি আমার ড্রাইভ করতে হয়, 100% এর জন্য যে রেটেড লোড ছিল সেম লোডকে যদি আমরা 80% ভোল্টেজ দিয়ে ড্রাইভ করতে হয়, তাহলে আমাদের কি হবে? সে বেশি কারেন্ট কিন্তু সে সিস্টেম থেকে ড্র করবে। এখন কত পার্সেন্ট কারেন্ট সে সিস্টেম থেকে বেশি ড্র করবে? 100% এর কারণে যে কারেন্টটা ড্র করতো তার থেকে আমাদের 1.25 টাইমস কারেন্ট বেশি সে ড্র করবে, কারণ আমাদের পাওয়ার তো সেম, আমাদের লোড পাওয়ারটা যেহেতু সেম, সেহেতু সে এখন সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে। তার মানে রিডিউস ভোল্টেজে কিন্তু আমি মোটরটাকে সবসময় রাখবো না, রিডিউস ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করবো ঠিক, যেহেতু কারেন্ট স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোর জন্য, কিন্তু ফাইনালি কিন্তু আমাদের এটাকে আবার হাই ভোল্টেজে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ সে কিন্তু আমাদের সব সময় কন্টিনিউয়াসলি কিন্তু হাই কারেন্ট কিন্তু সে ড্র করা শুরু করবে। তার মানে এটা দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের ভোল্টেজটা কমাই দিচ্ছি, তার মানে ওই পাওয়ারটাকে হ্যান্ডেল করার জন্য বা ওই লোড পাওয়ারটাকে ড্রাইভ করার জন্য আমাদের সে কিন্তু সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করতেছে। ঠিক আছে, সো আমাদের স্টার্ট, হ্যাঁ বলো। 80% থেকে যে 100% ভোল্টেজে নিব, এটা নিলে কি স্যার কারেন্টটা তখন ইনস্ট্যান্টলি স্যার 100% হয়ে যাবে নাকি আবার সাব ট্রানজিয়েন্ট? না, ইনস্ট্যান্টলি হয়ে যাবে রানিং কন্ডিশনে। মোটরটা তো কি কন্ডিশনে ছিল তখন? রানিং কন্ডিশনে, তাই না? এই যে এই পিরিয়ডটা হচ্ছে কি আমাদের সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। এখানে আমাদের কিন্তু মোটরের স্পিড নাই, অর্থাৎ তার এই মোটরটা কিন্তু স্টিল পজিশনে আছে, এনআর ইকুয়াল টু 0। বাট এই কন্ডিশনে কিন্তু আমাদের মোটরের কিন্তু স্পিড ডেভেলপ করে ফেলছে, তাই না? এটা কি বুঝতে পারতেছো? জি স্যার। সো এনআর যদি ডেভেলপ করে ফেলে তাহলে কি কারেন্টটা ধীরে ধীরে রিডিউস হবে না? যেটা আগের ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমরা দেখলাম। এই যে খেয়াল করে দেখো, এই যে আমরা এনআর যত বাড়বে, এটা হচ্ছে রোটর স্পিড ইন টার্মস অফ সিনক্রোনাস স্পিড। এনআর যত বাড়বে এই যে এই পিরিয়ড গুলাতে খেয়াল করে দেখো, এনআর তো আমরা 100% এর একটু কম রাখি, সো এই পিরিয়ডে কিন্তু আমাদের এনআর কিন্তু সাফিসিয়েন্ট এনআর আছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু আর বাড়বে না, সেক্ষেত্রে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা আগের মতোই থাকবে। সো সেটাই দেখাচ্ছে যে কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু যদি আমি সবসময় লো ভোল্টেজে দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু কারেন্টটা কিন্তু 100% সে থাকবে না, সেক্ষেত্রে কিন্তু বেশি কারেন্ট সে ড্র করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে আমাদের যখন 100% ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু তার অপারেটিং টাইমটা কিন্তু কম। এখানে খেয়াল করে দেখো, অ্যাপ্রক্সিমেটলি এটা 1.8 সেকেন্ডের মতন সে স্টার্ট হতে সময় নিচ্ছে, 1.8 সেকেন্ডের মতন। কিন্তু যখন 80% ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন অ্যাপ্রক্সিমেটলি 2 সেকেন্ডের মতন কিন্তু তার সময় লাগতেছে, একটু বেশি সময় লাগতেছে। এর কারণ হচ্ছে অপারেটিং টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অর্থাৎ ভি যখন বেশি হবে স্টার্টিং টর্কটা বেশি হবে, আর স্টার্টিং টর্ক যদি বেশি হয় মোটর কিন্তু খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি ভোল্টেজ কমাই, যেহেতু টর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, সো ভোল্টেজ যদি কমাই তাহলে টর্কটা কম প্রডিউস হবে, আর টর্কটা যদি কম প্রডিউস হয় অপারেটিং টাইমটা কিন্তু বেড়ে যাবে। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদেরকে অপারেট করার জন্য বা স্টার্ট করার জন্য মোটরটাকে একটু বেশি সময় দিতে হচ্ছে যখন আমরা রিডিউস ভোল্টেজে স্টার্ট করব। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে এখানে 3টা পয়েন্ট তোমাদের অবজার্ভ করতে হবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্টিং পিরিয়ডে কোনটার কারেন্ট কম? 80% ভোল্টেজ স্টার্ট করলে মোটর স্টার্টিং পিরিয়ডে কারেন্ট কম। এরপরে দেখলাম অপারেটিং টাইমটা কার কম? যদি 100% ভোল্টেজ অ্যাপ্লাই করি টর্কের পরিমাণ বেশি, তার মানে এটার অপারেটিং টাইম কম। স্যার এই ক্ষেত্রে তো আবার পিকটা বেশি। হ্যাঁ, পিকটা বেশি হচ্ছে, এই পিকটা বেশি না, এটা হচ্ছে কি আমাদের অপারেটিং টাইমটা বেশি। হ্যাঁ, 80% ভোল্টেজে স্টার্টিং টাইমটা কার বেশি হবে? আমাদের স্টার্টিং টাইমটা বেশি হবে হচ্ছে গিয়ে যখন আমরা 80% ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখন আমাদের স্টার্টিং টাইমটা বেশি হবে, কারণ আমাদের টর্কটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কয়ার। কারণ কি কন্টিনিউয়াসলি আমরা কি মোটরটাকে লো ভোল্টেজ স্টার্ট করবো কি না? সেটার অ্যান্সার হচ্ছে না। কেন?
কারণ যদি আমি 80% ভোল্টেজে অ্যাপ্লাই করি তাহলে আমরা সেম লোডকে ড্রাইভ করতে হলে আমাদের মোটর কিন্তু সিস্টেম থেকে বেশি কারেন্ট ড্র করবে। কত পার্সেন্ট বেশি কারেন্ট ড্র করবে? 100 ডিভাইডেড বাই 80 করলেই আমাদের এই 1.25 চলে আসবে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে কত পার্সেন্ট বেশি কারেন্ট সে ড্র করবে। যদি এটা 50% হতো তাহলে কিন্তু এটা 1.5 টাইমস হয়ে যেত, ঠিক আছে, সরি 200% হয়ে যেত। 100/50 কত? 200%, তার মানে 2 গুণ বেশি কারেন্ট কিন্তু সে ড্র করতো। তার মানে আমি কিন্তু লো ভোল্টেজ স্টার্ট কিন্তু সবসময় আমি লো ভোল্টেজেই কিন্তু মোটরটাকে রেখে দিব না, আমি লো ভোল্টেজে মোটরটাকে স্টার্ট করব। স্টার্ট করার জন্য কেন? কারণ কারেন্টটাকে কমানোর জন্য। এরপরে কিন্তু আমাদের 100% কারেন্ট ড্র করার জন্য আমাদের কিন্তু মোটরটাকে 100% ভোল্টেজ কিন্তু ফাইনালি দিতে হবে, আদারওয়াইজ মোটরটা লো ভোল্টেজে নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত কি বুঝতে পারছো? স্যার লো ভোল্টেজ হাই ভোল্টেজে কিভাবে নেয়? আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি। এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, তার মানে আমরা কি দেখতে পারলাম? এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো কেন ইম্পর্টেন্ট? প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো দেখলাম সেগুলো হচ্ছে থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, অর্থাৎ মানে কতটুকু কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে। এর বেশি কারেন্ট সে হ্যান্ডেল করতে পারবে না, তার মানে এই জায়গায় মোটরটাকে অপারেট করাতেই দিব না, কারণ এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে দ্য ড্যামেজ এরিয়া। আর এই জায়গায় মোটরকে অপারেট করাবো না কেন? মানে এটা হচ্ছে কি মোটর, মানে এই জায়গায় আমি কোনো প্রোটেকশন দিব না কেন? কারণ এটা হচ্ছে তার অপারেটিং এরিয়া, অর্থাৎ এই জায়গায় মোটরটাকে স্টার্ট হবে, এই জায়গায় মোটরটা স্টার্ট হবে এবং কন্টিনিউয়াসলি রান হবে। সো এই জায়গায় মোটরটাকে আমি কোনো প্রোটেকশন দিব না, কারণ এই জায়গায় যদি আমি প্রোটেকশন দিই তাহলে তো মোটর আমি স্টার্টই করতে পারবো না। তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায় দিতে হবে? প্রোটেকশনটা দিতে হবে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাঝখানে, মানে এরিয়াটা হবে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাঝখানে। তার মানে আমাদের এমন ভাবে প্রোটেকশন দিতে হবে যেন এটা থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভে নিচে থাকে। উপরে থাকলে ড্যামেজ হয়ে যাবে, নিচে যেন থাকে, এবং নিচে এত নিচে থাকবে না যাতে করে তার অপারেটিং এরিয়ার মধ্যে বা অপারেটিং জোনের মধ্যে চলে আসে। অপারেটিং জোনের মধ্যে চলে তো আমাদের প্রোটেকশন হবে না, মানে অপারেটরটাকে আমরা স্টার্টই করতে পারবো না। এটা কি বুঝতে পারছো? প্রোটেকশন এরিয়ার মাঝখানে দেখো আমার প্রোটেকশন এরিয়াটা আমরা কিভাবে দিব। এখানে আমাদের যে জিনিসগুলো এক্সপ্লেইন করলাম সেই জিনিসগুলো দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে পাবে এক্সপ্লেনেশন। এখন এই উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ এন্ড তার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে কিভাবে আমরা তার প্রোটেকশন ক্যারেক্টারিস্টিক্স গুলো ড্র করি। প্রথমে দেখো এখানে আমরা 3 ধরনের প্রোটেকশন দিচ্ছি, ঠিক আছে। একটা থার্মাল ওভারলোড প্রোটেকশন, একটাকে আমরা বলতেছি লক রোটর প্রোটেকশন, আর একটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট প্রোটেকশন। এখানে এই যে দুইটা, এই যে উপরে দুইটা নিচে দুইটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাঝখানে হচ্ছে প্রোটেকশন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই প্রোটেকশন ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কি দিলাম? এই 100%, এটা হচ্ছে কত পার্সেন্ট? অ্যাপ্রক্সিমেটলি 125% অ্যাপ্রক্সিমেটলি, বা 130% থেকে স্টার্ট করছি। সো 130% থেকে শুরু করে 200%, অর্থাৎ 130 অ্যাম্পিয়ার থেকে শুরু করে আমরা দিচ্ছি ওভারলোড প্রোটেকশন। এর মাধ্যমে প্রোটেকশন দিচ্ছি, এটাকে সাফ এরকম ইনভার্স, ঠিক আছে, এটা ডিলে প্রোটেকশন, এটা ইনস্ট্যান্টলি অপারেট করবে না। অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে, অর্থাৎ এই উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ থেকে প্রোটেক্ট করার জন্য আমরা এই জায়গায় দিচ্ছি টাইম ডিলে প্রোটেকশন, যেটাকে বাইন্ডারিক এলিমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে কি আমাদের থার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে। এটার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কেন ইনভার্স তোমরা জানো, কারণ বেশি কারেন্ট গেলে বেশি হিট হবে, তাড়াতাড়ি ব্রিং হবে, অপারেটিং টাইম কম হবে, আর যদি কম কারেন্ট হয় তাহলে অপারেটিং টাইম বেশি হবে। সো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটি এরকম হবে। এরপরে যখন 200 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যাবে তখন আমরা এটাকে বলে নিচ্ছি লক রোটর, অর্থাৎ 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এটাকে ওভারলোড কন্ডিশন বলতেছি। এরপরে এটাকে আমরা বলতেছি লকড রোটর, যদিও লক রোটরের ক্ষেত্রে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক পরে আসছে, তারপর এই পোরশনে গিয়ে আমরা ম্যাক্সিমাম 200 অ্যাম্পিয়ার পর্যন্ত সেটা ওভারলোড কন্ডিশন। এরপরে 200 থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি 520 পর্যন্ত এই সময়টাকে আমরা বলতেছি লক রোটর কারেন্ট। এবং এই লক রোটর কারেন্টের ক্ষেত্রে আমরা টাইম ডিলেড আমরা প্রোটেকশন দিচ্ছি, যেটাকে আমরা বলি ডিএমটি, টাইম ডিলেড প্রোটেকশন। এবং টাইম ডিলেড প্রোটেকশনের সেটিংসটা বা টাইমটা কত হবে? টাইমটা হচ্ছে জাস্ট অপারেটিং টাইমের উপরে। অপারেটিং টাইম অর্থাৎ মোটরকে যখন স্টার্ট করতেছি সেই স্টার্টিং টাইমের ঠিক উপরে, অর্থাৎ এই জায়গায়। এর দেখো স্টার্টিং টাইমে আমাদের দেখা যাচ্ছে যে এখানে 2 সেকেন্ডের মতো লাগতেছে। সো 2 সেকেন্ডের উপরে হবে তার অপারেটিং টাইম, কারণ 2 সেকেন্ডের নিচে যদি দেই আমি তাহলে কি হবে? মোটরটাকে স্টার্ট করতে গেলেই তো আমাদের এই জোনের আন্ডারে চলে যাবে, প্রোটেকশন জোনের আন্ডারে চলে যাবে এবং মোটরটা ট্রিপ হয়ে যাবে। সো মোটরকে আমি স্টার্ট করতে পারবো না। তার মানে স্টার্টের টাইমটাকে ওভারকাম করার জন্য আমার কি করতে হবে? এটার অপারেটিং টাইমটা রাখতে হবে আমাদের স্টার্টিং পিরিয়ডের অপারেটিং টাইমের একটু বেশি। তার মানে এটা হচ্ছে কি আমাদের ডিএমটি, ঠিক আছে। ডিএমটি ক্যারেক্টারিস্টিক্স মানে ডেফিনিট টাইম, অর্থাৎ টাইমটা একদম ফিক্সড, এখানে কিন্তু ইনভার্স না, ফিক্সড টাইম। গেল। তারপরে দেখো খেয়াল করে, যদি আমাদের ফল্ট কারেন্ট হয়, অর্থাৎ ফল্ট কারেন্টটা যদি 520 অ্যাম্পিয়ারের উপরে যায়, তখন এটা কিন্তু আমরা ধরে নিব এটা ফল্ট কারেন্ট, এটা আমাদের কোনো অথবা থার্মাল আমাদের যে ওভারলোড কোনো কন্ডিশন না, এটাকে আমরা বুঝবো তখন শর্ট সার্কিট কন্ডিশন, কারণ শর্ট সার্কিটে কারেন্টের ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি হবে। সো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টিনিয়াস প্রোটেকশন দিতে হবে, সেক্ষেত্রে আমাদের কোনো টাইম ডিলে প্রোটেকশন দেওয়া যাবে না। সো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টিনিয়াস প্রোটেকশন, ঠিক আছে, যার অপারেটিং টাইম অ্যাপ্রক্সিমেটলি
এই 0.1 2.2 সেকেন্ডের মাঝে। সো এটা হচ্ছে কি আমাদের ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট রিলে ফর শর্ট সার্কিট প্রোটেকশন। সো এখানে আমরা তিনটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দিচ্ছি। এটা হচ্ছে ওভারলোড কত থেকে কত পার্সেন্ট, 138 থেকে 100% পর্যন্ত এটা ওভারলোড সেটিংস হবে। 200% থেকে 520% পর্যন্ত আমরা এটাকে টাইম ডিলেড প্রোটেকশন দিচ্ছি, আর 520 এর উপরে আমাদের এটা ইনস্ট্যান্টিনিয়াস প্রোটেকশন আছে। সো এখানে তিনটা আমরা প্রোটেকশন প্রোভাইড করতেছি। এটা কি বুঝতে পারছো কিভাবে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আসছে? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখানে এই জিনিসটা কিন্তু আমাদের দেখে যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখে কিন্তু আমাদের কোন জায়গায় তার প্রোটেকশন এরিয়াটা হতে হবে সেটা কিন্তু বের করতে হয়। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা আমাদের প্রোটেকশন এরিয়াটা আমরা বের করতে পারি। আর আমরা যে পড়ছি ডিএমটি তে কোনো ব্যাকআপ প্রোটেকশন থাকে না, তাহলে এই এরিয়াতেও তো কি ব্যাকআপ প্রোটেকশন থাকবে না? না, ব্যাকআপ তো আমরা রাখবো কোথায়? ব্যাকআপ প্রোটেকশন আমরা রাখবো হচ্ছে গিয়ে যখন একটা কি বলে এই রিলে যদি অপারেট না করে ব্যাকআপ রিলে অপারেট করবে, যদি প্রাইমারি রিলে অপারেট না করে। সো ব্যাকআপ রিলে আমাদের রাখতে পারি, আমরা কোথায় রাখতে পারি সেটা হচ্ছে যে মোটরটা যদি অনেক ঠিক আছে এক্সপেন্সিভ যদি হয় তখন আমাদের ব্যাকআপ রিলে রাখা দরকার লাগতে পারে। বাট যদি এক্সপেন্সিভ মানে মোটরটা যত বেশি ব্যাকআপ রাখবো তত বেশি কিন্তু আমাদের কস্টিংটাও বাড়তে থাকবে। সো আমরা সবসময় চাবো যেন আমাদের এই কন্ডিশনে মোটরটা অপারেট হবে। এই মোটরের ক্ষেত্রে আমাদের কোনো ব্যাকআপ রিলে থাকে, এখানে আমাদের এই তিনটা রিলে প্রোটেকশন দেখি। আচ্ছা, এখন ব্যাকআপের কথাটা যেটা বললা সেটা হচ্ছে এই থার্মাল ওভারলোড রিলেটেড ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিন্তু আরো বেশি নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু তার আগেই কিন্তু আমাদের যেহেতু এটার অপারেটিং টাইমটা কম, সো এটা কিন্তু অপারেট করবে। এখন ধরো এই রিলেটা বা এই টাইম রিলেটা বা ডিএমটি রিলেটা হলো না, তখন সেক্ষেত্রে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই থার্মাল ওভারলোড রিলেটা কিন্তু অপারেট করবে। বুঝতে পারছো? এটা যদিও 200% পর্যন্ত, কিন্তু 200% এর উপরে গেলে তো অপারেট করছে না। কোনটা এটা? কিন্তু এটা তো বেশি এই পাশে আসবে, এটা তো সিরিজে কানেক্টেড। সিরি কারেন্ট কিন্তু সব করতেছে, থার্মাল ওভারলোড ইউজ করতেছে, ডিএমটি রিলে ইউজ করতেছে। সেক্ষেত্রে এই রিলেটা ধরো আমাদের 5 সেকেন্ড পরে অপারেট করবে, কিন্তু যদি এটা কাজ না করলো তখন আমাদের কিন্তু এই ডিএমটি কার্ভটা চলে আসবে। স্যার এটা কি ইনস্ট্যান্টিনিয়াস আগ পর্যন্ত চলবে? হ্যাঁ, ইনস্ট্যান্টিনিয়াস আগ পর্যন্ত চলবে। বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, এরপরে হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কখন এবং কেন দরকার হয় সেটা আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, যে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যখন ফ্লো করে। নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কখন ফ্লো করবে? ডিউরিং আনব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনে কোনো নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট থাকবে না, ঠিক আছে? আর আনব্যালেন্স কন্ডিশনে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট থাকলে প্রবলেমটা কি? যেহেতু আমাদের সিকোয়েন্সটা অপোজিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্লিপের ভ্যালু ডবল হয়ে যায়, আর স্লিপের ভ্যালু যদি ডবল হয়ে যায় রোটরের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউসড হয় এবং এই কারণে রোটর হিট হয়ে ড্যামেজ হয়ে যায়। সো এই জন্য এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটা আমাদের ডিটেক্ট করতে হবে, যেটা আমরা নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে এই কারেন্টটা ডিটেক্ট করি। ডিটেক্ট করার পরে আমাদের করতে হবে। সো এখন এটাকে আমরা বলতেছি নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স বা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ, ঠিক আছে? অর্থাৎ এটা ম্যাক্সিমাম কতটুকু নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট আমার মোটর হ্যান্ডেল করতে পারবে। সো এটাকে আমরা উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি কার্ভ ফর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট। সেখান থেকে দেখতে পাচ্ছ যে 10% অফ দ্য রেটেড কারেন্ট, অর্থাৎ অনলি 10% রেটেড কারেন্টের থেকে মাত্র 10% কারেন্ট যদি নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট হয়, সেক্ষেত্রে সে কতটুকু সময় হ্যান্ডেল করতে পারবে? অ্যাপ্রক্সিমেটলি 2000 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে, এর বেশি সে হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু কারেন্ট ম্যাগনিটিউড যদি 3 টাইমস হয়, অর্থাৎ 300% হয়, সো সেক্ষেত্রে তার কতটুকু সময় হ্যান্ডেল করতে পারবে? নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটা যদি 3 গুণ বেশি হয়, মাত্র 5 পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। আমাদের ড্যামেজ এরিয়া কোনটা? ড্যামেজ এরিয়া হচ্ছে এই নেগেটিভ সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স কার্ভের উপরে, এটা হচ্ছে ড্যামেজ এরিয়া। অর্থাৎ এই জায়গায় আমি যদি অপারেট করাতেই পারবো না, এই জায়গায় অপারেট মোটর ড্যামেজ হয়ে যাবে, তাহলে আমাদের প্রোটেক্ট হবে কোথায়? প্রোটেকশন দিতে হবে নিচে, আমাদের সেফ এরিয়া। কারণ এইটুকু সময় আমাদের এই জায়গায় আমাদের মোটর ড্যামেজ হবে না। সো এটাকে আমরা বলতেছি সেফ এরিয়া। তাহলে আমাদের প্রোটেকশন হবে দিতে হবে, প্রোটেকশনটা দিতে হবে আমাদের নিচে। নিচে যদি আমি প্রোটেকশনটা দিই তাহলে কিন্তু আমাদের মোটরটা সেফ থাকবে। সো নেগেটিভ সিকোয়েন্স যেহেতু আমাদের সিস্টেমের জন্য অবশ্যই প্রবলেম, এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট মানে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট তো আমাদের ব্যালেন্স কন্ডিশনে কখনোই আসবে না। সো এই জন্য আমরা দিই ইনস্ট্যান্টিনিয়াস প্রোটেকশন, অর্থাৎ একটু কারেন্ট আসলেই আমরা সাথে সাথে এটা ইনস্ট্যান্টলি অপারেট করবো, অর্থাৎ এটা কোনো ডিলে দিব না। সো আমাদের প্রোটেকশন যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, সেটা হচ্ছে কি আমাদের ইনস্ট্যান্টিনিয়াস অপারেশন হবে এবং এর অপারেটিং টাইমটা খুবই কম, 0.01 থেকে 0.02 পর্যন্ত অপারেট হবে। সো এটা ইনস্ট্যান্টিনিয়াস অপারেশন, ঠিক আছে? ইনস্ট্যান্টলি অপারেট করবে, অর্থাৎ কারেন্ট দেখলেই সে সাথে সাথে করে অপারেট করবে। কারেন্ট দেখি কখন? সে যখনই ফেজটা আনব্যালেন্স হয়ে যাবে। তো আনব্যালেন্স কারেন্টটা যতই কমই থাকুক না কেন, সাথে সাথে আমাদের এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে ইনস্ট্যান্টলি অপারেট করবে। এটা কি বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, সো আমাদের মনিটরিং সিস্টেম কিভাবে তার প্রোটেকশনটা আমরা দেই সেই জিনিসটা আমরা দেখলাম। এরপরে আসো ডাইরেক্ট অনলাইন স্টার্টার। ডাইরেক্ট অনলাইন স্টার্টার দেখবো আর ওয়াই ডেল্টা স্টার্টার দেখবো, দুইটা স্টার্টিং মেথড আমরা দেখবো এবং কিভাবে আমরা রিডিউস ভোল্টেজ মোটরটা কি স্টার্ট করি সেই জিনিসটা আমরা দেখবো, এবং হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ থেকে কিভাবে হাই ভোল্টেজে সুইচ করি সেটা আমরা দেখবো। যে লো ভোল্টেজ আমরা স্টার্ট করলাম, বললাম যে আমরা লো ভোল্টেজ স্টার্ট করাটা আমাদের জন্য বেটার, আর এরপরে আমাদের সুইচিংটা করতে হয় হাই ভোল্টেজে, এটা কিভাবে করা হয় সেই জিনিসটা আমরা দেখবো। সো প্রথমে আসো আমাদের ডাইরেক্ট স্টার্টার, অর্থাৎ মোটরটাকে যদি আমরা ডাইরেক্ট বা সরাসরি লাইনের মাধ্যমে স্টার্ট করি, অর্থাৎ লাইন ভোল্টেজে যদি মোটরটাকে স্টার্ট করতে চাই, লাইন ভোল্টেজটা কি আর ওয়াই বি, এই তিনটা ফেজ আমরা যদি সরাসরি দিয়ে মোটরটাকে সরাসরি স্টার্ট করতে চাই, তাহলে আমাদের তিনটা ফেজ সরাসরি আমাদের মোটরের সাথে টার্মিনালের সাথে কানেক্ট করতে হবে। আর কানেক্ট করলে আমাদের কি করতে হবে, মাঝখানে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশনটা কি দিব, দুই ধরনের প্রোটেকশন আমরা দিতে পারি। এটা স্মল মোটরের, এটা লার্জ মোটরের না, কিন্তু লার্জ মোটরের প্রোটেকশন অনেক প্রোটেকশন ডায়াগ্রাম লাস্ট আছে আমরা দেখছি, অনেক প্রোটেকশন থাকে। সো এটা হচ্ছে কি স্মল মোটরের প্রোটেকশন ডায়াগ্রাম। সো স্মল মোটরের প্রোটেকশনের মধ্যে প্রথমে আসবে ফিউজ ফর শর্ট সার্কিট প্রোটেকশন। ফিউজের রেটিংসটাকে আমাদের এমনভাবে চুজ করতে হবে যেন এটা স্টার্টিং পিরিয়ডে পুড়ে না যায়, ঠিক আছে? কারণ স্টার্টিং পিরিয়ডে পুড়ে গেলে তো আমাদের মোটর স্টার্ট করতে পারবো না। এরপরে আমরা দেই থার্মাল ওভারলোড, এর মাধ্যমে ওভারলোডিং হলে এটা আসবে, এটা হচ্ছে সিরিজে কারেন্টটাকে সেন্স করবে, তার মানে এটা সিরিজে কানেক্টেড। এরপরে সুইচিং অপারেশনের জন্য আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে। আমরা বলছিলাম ম্যাগনেটিক কন্ডাক্টরের ল্যাবের মধ্যে ডিসকাস করা হয়েছিল, ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমাদের সুইচিং অর্থাৎ ফাস্টার সুইচিং এর জন্য আমরা ইউজ করি। সো ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে কি থাকে, অনলি এটা কিন্তু কোনো প্রোটেকশন দেয় না, সুইচিং পারপাস আমরা ইউজ করি। এর ভিতরে কি থাকে, কিছু নরমালি ওপেন কন্টাক্ট থাকে বা নরমালি ক্লোজ কন্টাক্টও থাকে। সো এই নরমালি ওপেন কন্টাক্টটা আমরা সিরিজে কানেক্ট করি, অর্থাৎ এই ম্যাগনেটটা হবে কন্টাক্টটা ক্লোজ বা সো ক্লোজ এর সাথে আর ওয়াই বি তিনটা ফেজ মোটরের সাথে কানেক্ট হয়ে যাবে, সাথে সাথে মোটর স্টার্ট হয়ে যাবে। সো এই কন্টাক্টটা কি স্টার্ট করার জন্য আমাদের কি আছে, এখানে একটা সুইচ আছে, সুইচ এই সুইচের মাধ্যমে এই কন্টাক্টটা হবে। সো এই পোরশন আমরা বলতেছি আমরা আমাদের ডায়াগ্রাম, আর এটা যেটা সেটাকে আমরা বলছি কন্ট্রোল সার্কিট। আর এই পোরশনটা আমরা বলছি কন্ট্রোল সার্কিট। তো কন্ট্রোল সার্কিট কি থাকবে, ফিউজ থাকে, থার্মাল ওভারলোড রিলে থাকে, আর ম্যাগনেটিক কন্ট্যাক্টর থাকতেছে। আর আমাদের যে কন্ট্রোল সার্কিট অর্থাৎ মোটরটাকে আমরা যে অন করব বা অফ করব, সেই অন করার জন্য যে সার্কিটটা লাগবে সেটাকে আমরা বলতেছি কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিট কিভাবে কন্ট্রোল করা হচ্ছে দেখো, এখান থেকে একটা ফেজ থেকে আমরা ভোল্টেজ নিচ্ছি, ভোল্টেজ নিয়ে কন্ট্রোল সার্কিটেরও তো প্রোটেকশন দরকার আছে, সেজন্য এখানে একটা ফিউজ অ্যাড করা হয়েছে। ফিউজ অ্যাড করার পর এখানে একটা এনসি কন্ট্যাক্ট, এই এনসি কন্ট্যাক্টটা কার এনসি কন্ট্যাক্ট, থার্মাল রিলের এনসি কন্ট্যাক্ট। অর্থাৎ ওভারলোড যখন হবে এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, আর ওপেন হয়ে গেলে আমাদের কন্ট্রোল সার্কিটটা হয়ে যাবে। আর কন্ট্রোল সার্কিট যদি ব্রেক হয়ে যায় আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে সেটা দেখো, কন্ট্যাক্টরের একটা অক্সিলারি কন্ট্যাক্ট, একটা কন্ট্যাক্ট, তিনটা কন্ট্যাক্টকে আমরা বলি মেইন কন্ট্যাক্ট, আর এই কন্ট্যাক্টকে আমরা বলি অক্সিলারি কন্ট্যাক্ট, নরমালি ওপেন কন্ট্যাক্ট। যদি আমরা পুশ অন করি, পুশ করলে কি হবে, কন্ট্যাক্টের সাথে কিন্তু আমরা এটা যদি প্রেস করি, পুশ অন সুইচ মানে কি, যদি পুশ করি তাহলে এটা কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যাবে, ছেড়ে দিলে ওপেন হয়ে যাবে। তো আমি যখন এটা অন করলাম, অন করার সাথে কিন্তু আমাদের কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেল। কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেলে এই লাইনটা কিন্তু অ্যাক্টিভেটেড, এই লাইনটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, অর্থাৎ এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েল, এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলটা এনার্জাইজড হয়ে গেলে আমাদের কি হবে, এই কন্ট্যাক্টগুলো ক্লোজ হয়ে যাবে। কন্ট্যাক্টগুলো যদি ক্লোজ হয়ে যায় তাহলে নরমালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেলে মোটর তো স্টার্ট হয়ে যাবে, এবং সাথে সাথে এই অক্সিলারি কন্ট্যাক্টটা তো ক্লোজ হয়ে যাওয়ার কারণে মোটরটা কিন্তু স্টিল রানিং থাকবে, মোটরটা স্টার্ট হয়ে থাকবে। সো এই জন্য এটাকে আমরা হোল্ডিং কন্ট্যাক্ট বলি। হোল্ডিং কন্ট্যাক্ট কেন বলতেছি, অন থেকে অফ করে দিলে এটা ব্রেক হচ্ছে না, এই সেই সাপ্লাইটাকে কি করে রাখছে, হোল্ড করে রাখছে, এই জন্য এটাকে আমরা কি করতে হবে, এই অক্সিলারি কন্ট্যাক্টটাকে ওপেন করতে হবে। অক্সিলারি কন্ট্যাক্টটাকে ওপেন করার জন্য আমাদের দেখতে হবে ম্যাগনেটিক কয়েলটাকে ডিএনার্জাইজ করতে হবে। কিভাবে ডিএনার্জাইজ করতে পারি, এই কন্ট্রোল সার্কিটটাকে ব্রেক করতে হবে। কন্ট্রোল সার্কিট কিভাবে ব্রেক হতে পারে, এই নরমালি ক্লোজ কন্ট্যাক্ট যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের কন্ট্রোল সার্কিটটা ব্রেক হতে পারে, সেক্ষেত্রেও আমাদের ম্যাগনেটিক কয়েলটা ডিএনার্জাইজড হতে পারে, অথবা সেক্ষেত্রে আমাদের ওপেন হয়ে গেল, সাপ্লাই পাচ্ছে ম্যাগনেটিক কয়েল, সো সেক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে মোটর স্টপ হয়ে গেল। এই যে আমরা বলছিলাম ওভার কারেন্ট রিলে লাগে, তারপর 8 ফল্ট রিলে লাগে, তারপরে আমাদের লক রোটর রিলে লাগে, রিস্টার্ট ইনহিবিট রিলে লাগে, হ্যাঁ, নেগেটিভ সিকোয়েন্স রিলে লাগে। সো অনেক যে রিলে গুলা, প্রত্যেকটা রিলে কানেক্ট করতে পারে। সিরিয়ালি যখন যে ফল্ট হবে তখন সেই এনসি কন্ট্যাক্টটা ওপেন হবে, সাথে সাথে কন্ট্রোল সার্কিট ব্রেক হয়ে মোটরকে ব্রেক করে দিবে, ঠিক আছে? তার মানে আমরা যখন যে রিলের দরকার সেই রিলের এনসি কন্ট্যাক্ট কেন, সাথে সাথে আমাদের ম্যাগনেটিক কয়েলটা রিএনার্জাইজ হয়ে সো এটা যেহেতু লাইনের সাথে সরাসরি কানেক্টেড, এই জন্য এটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, অর্থাৎ এটা 100% ভোল্টেজে স্টার্ট হচ্ছে, এটা স্লো ভোল্টেজে স্টার্ট হচ্ছে না, এটা 100% ভোল্টেজে স্টার্ট হচ্ছে। সো এটা আমরা নরমালি স্মল মোটর প্রোটেকশনের জন্য ইউজ করে থাকি। এটা কি বুঝতে পারছো অপারেশনটা?
স্যার এক্ষেত্রে পুশ বাটন করে দিলেই তো অন হয়ে যাচ্ছে। অন থেকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। অপারেশনটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি যদি এর সাথে অ্যাডিশনাল কোনো ধরনের কোনো এক্সট্রা প্রোটেকশন দিতে চাই তাহলে এই প্রোটেকশন এনসি কন্টাক্টগুলোর সাথে এই কনসার্টের সাথে সিরিজে কানেক্ট। আর যদি আমি মোটরকে ডিফারেন্ট লোকেশন থেকে স্টার্ট করতে চাই, ধর আমি একতলা থেকে স্টার্ট করবো, 10তলা থেকে স্টার্ট করবো, 5তলা থেকে স্টার্ট করবো, বা বিভিন্ন লোকেশন থেকে মোটরকে যদি স্টার্ট করতে চাই, এটার সাথে আমি প্যারালালে সুইচ অ্যাড করতে থাকবো। অর্থাৎ কি কোনো জায়গা থেকে যদি অন করে মোটরের ম্যাগকয়েল এনার্জি মোটর স্টার্ট হবে। আর নরমালি পুশ সুইচটা যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে যে কোনো লোকেশন থেকে মোটরটাকে স্টপ করতে পারবো। আচ্ছা, এখন যদি ওভারলোড কন্ডিশন হয় কি হবে? ওপেন হয়ে গেলে আমাদের এই সার্কিটে কিন্তু ব্রেক হয়ে গেল। ব্রেক হয়ে গেলে ব্যাক এখন কি আসে হোল্ড করে রাখেন, ঠিক আছে? সেই দুটো কন্টাক্ট টিপেন। সো এখন কি মোটর অবস্থায় না, যখন ওভারলোডিং হবে তখন এই কন্টাক্টটা ওপেন হয়ে গেল, ওপেন হয়ে পুরো সার্কিটটাকে ব্রেক করে দিল। আচ্ছা, এটা কিন্তু আবার যখন আবার থার্মাল ওভার রিলেটেড আবার নরমাল ক্লোজ কন্টাক্ট এটাকে রিসেট করতে হবে, রিসেট আগের অবস্থায় ব্যাক করব। যদি আবার স্টার্ট, তো এটাই আমরা স্টার্ট হয়। আচ্ছা, এখন সবচেয়ে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ওয়াই ডেল্টা স্টার্টার, যেটা অনেক বেশি ইউজ করা হয়। ওয়াই মানে আমরা সাপ্লাই ভোল্টেজ টু নিউট্রাল ভোল্টেজ। ওয়াই বলতে আমরা ওয়াই এর ক্ষেত্রে ভোল্টেজ মানে লাইন টু নিউট্রাল ভোল্টেজ, আর ডেল্টা মানে কি? ডেল্টার ক্ষেত্রে আমরা জানি যে লাইন টু লাইন ভোল্টেজ। সো ওয়াই ডেল্টার ক্ষেত্রে আমরা কি করি? আমরা ওয়াই এ স্টার্ট করি। ওয়াই তে স্টার্ট করে কি হবে? আমরা শুধু লাইন টু নিউট্রাল ভোল্টেজ স্টার্ট করি। লাইন টু নিউট্রাল ভোল্টেজ মানে কি? V/√3, ঠিক আছে? আর যখন আমরা ডেল্টাতে যাই তখন আমাদের কি হচ্ছে? ভোল্টেজ, অর্থাৎ লাইন টু লাইন ভোল্টেজ পাচ্ছে, তার মানে আমাদের 100% ভোল্টেজ আছে। সো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা স্টার্ট করতেছি ওয়াই এ, সুইচ করতেছি ডেল্টা। তার মানে সুইচ করতেছি যদি ডেল্টা করি তাহলে আমাদের ভোল্টেজটা ফুল ভোল্টেজ পাবে, আর যদি ওয়াই স্টার্ট করি তাহলে আমাদের শুধুমাত্র লাইন টু নিউট্রাল ভোল্টেজ পাবে, ঠিক আছে? V/√3 ভোল্টেজ পাবে। সো হাই ভোল্টেজ। সো এই লো থেকে হাই ভোল্টেজে কিভাবে সুইচ করতে হয় তার কন্ট্রোল সার্কিট ওয়াই এ যদি স্টার্ট করতে চাই তাহলে মোটরের যে স্ট্যাটর কয়েলটা আছে এটাকে আমরা খুলে ফেললাম। ধরো এই যে স্ট্যাটর কয়েল, এটা এই আর ওয়াই বি তিনটে স্ট্যাটর কয়েল, এটাকে খুলে ফেললাম, ওপেন করে ফেললাম। তার মানে আমাদের কয়টা টার্মিনাল বের হবে? এই একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা স্ট্যাটর কয়েল, তিনটাই ওপেন। তাহলে স্ট্যাটরটাকে ওয়াই করা যায় কিভাবে? এই তিনটা টার্মিনাল শর্ট করে দিই। তিনটা টার্মিনাল যদি শর্ট দিই তাহলে কিন্তু আমাদের মোটরে ওয়াই কি করতে হবে? এই টার্মিনালের সাথে এই টার্মিনাল শর্ট করতে হবে, এই টার্মিনালের সাথে এই টার্মিনাল শর্ট করতে হবে, এই টার্মিনালের সাথে এই টার্মিনাল শর্ট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা, ঠিক আছে? তার মানে আমরা স্টার্ট করছি ওয়াই স্টার্ট করার জন্য এখানে তিনটা টার্মিনাল শর্ট করে দিই। উপরে কন্টাক্টটাকে আমরা প্লেস করলাম সুইচিং এর জন্য, এটা তিনটা কন্টাক্ট যদি ক্লোজ হয় আর এই এ আর বি দুইটা একসাথে আমি ক্লোজ করি তাহলে কিন্তু আর ওয়াই বি স্ট্যাটর কয়েলে আসতেছে, আর এই তিনটা কন্টাক্ট একই সাথে ক্লোজ হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু এই পয়েন্টটা নিউট্রাল। সো আমাদের সার্কিটটা কিন্তু ওয়াই এর মাধ্যমে কানেক্টেড। আর যদি আমি এটা ছেড়ে এই কন্টাক্ট ওপেন করে দিই তাহলে কিন্তু আমাদের এটা ফ্লোটিং অবস্থায় আছে। এই অবস্থায় আমাদের এই সি কয়েল এই সি কয়েলটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যেন এটার সাথে এটা, এই টার্মিনালের সাথে এই টার্মিনাল এবং এই টার্মিনালের সাথে এই টার্মিনাল আমাদের কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরের থ্রুতে কানেক্টেড। দেখতে পাচ্ছি এর সাথে বি, বি এর সাথে সি এর সাথে ম্যাগনেটিক কয়েল সি এর সাথে কানেক্ট। আমি যদি স্টার্ট এ বি তাহলে হয়, আর যদি আমি বি কে ছেড়ে দেই কিছু সময় পরে স্টার্টিং বি ছেড়ে দিই তাহলে সি হবে, এ প্লাস সি হবে ডেল্টা। তার মানে স্টার্ট করব এ প্লাস বি, আর ছেড়ে দেওয়ার পরে আমাদের কে কানেক্ট হবে? এ প্লাস সি। তার মানে ছেড়ে দিব কত সময় পরে দিব? ধরো 5 সেকেন্ড পরে ছেড়ে দিব। তার মানে আমাদের একটা টাইমার লাগবে, এই টাইমারটা 5 সেকেন্ড পর্যন্ত এই এ আর বি কন্টাক্টকে হোল্ড করে রাখবে, সি হবে। তাহলে আমরা এই টাইমারে যে কন্টাক্টর, এই টাইমারের কন্টাক্টরকে বি কয়েলে বি কয়েল এনসি কন্টাক্ট সাথে সিরিজে অ্যাড করব। কেন সিরিজে অ্যাড করব? কারণ যখন আমাদের এনসি মানে কি নরমালি ক্লোজ কন্টাক্ট, অর্থাৎ নরমাল কন্ডিশন। সো নরমাল কন্ডিশনে আমাদের কে ধরবে? এ আর বি ধরবে। তার মানে আমাদের হলে এ নরমালি ক্লোজ কন্টাক্ট টাইমারে সেট করলাম, ঠিক আছে? এটাকে যে দিব তা তখন এই কন্টাক্টটা ওপেন হয়ে যাবে। এনসি কন্টাক্ট যেহেতু 5 সেকেন্ড পরে ওপেন হয়ে যাবে। আর 5 সেকেন্ড পরে কাকে ধরবো? সি কে যদি ধরবো তাহলে এটার সাথে সি কয়েলের সাথে নরমালি ওপেন কন্টাক্টটা সিরিজে করলাম। তার মানে এটা 5 সেকেন্ড পরে এটা ওপেন হয়ে যাবে আর এটা ক্লোজ হয়ে যাবে। তার মানে বি ওপেন হয়ে গেলে বি ছেড়ে দিবে, আর সি যখন ক্লোজ হয়ে যাবে সি ধরবে। তার মানে আমাদের তখন এ আর সি এনার্জাইজ থাকবে, কারণ একে তো না হলে মোটর স্টার্টই হবে না। তবে সবসময় ধরা থাকে। তার মানে আমি অন করার সাথে এটা ম্যাগনেটিক কন্টাক্ট যে অক্সিলারি কন্টাক্ট আছে সেই অক্সিলারি কন্টাক্টের সাথে প্যারালালি কানেক্ট করলাম আগের মতন, অর্থাৎ এটা ধরলে এই কন্টাক্টও ধরবে, এই কন্টাক্টও ধরবে। তার মানে আমাদের এটা কিন্তু ছেড়ে দিয়েও আমাদের কন্টাক্টটা এই লাইন এই অক্সিলারি কন্টাক্ট ওভারলোড রিলে তখন আমাদের এই এনসি কন্টাক্টটা এটা সিরিজে অ্যাড করলাম। তার মানে ওভারলোড কন্টাক্ট করি, অথবা পুশ অফ সুইচ আমরা করতে পারি। এখন সাপ্লাই আসলো, সাপ্লাই এসে সে কি দেখবে? সাপ্লাই এসে
এই কয়েল এ দেখবে, যেহেতু কয়েল এ সরাসরি কানেক্টেড, কয়েল এ দেখবে আর কে দেখবে, যেহেতু সিরিজে কানেক্টেড এবং দুইটাই এনসি কন্টাক্ট, এ বি স্টার্ট হবে। আচ্ছা, এর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, বি এর এনসি কন্টাক্ট অর্থাৎ বি এর এনসি কন্টাক্ট এর সাথে সিরিজে কানেক্টেড, এর সাথে সিরিজে কানেক্টেড, আর এনসি কন্টাক্টের সাথে সিরিজে কানেক্টেড। কারণ হচ্ছে বিআরসি কিন্তু কখনোই আমরা একসাথে ক্লোজ করব না, বিআরসি একসাথে ক্লোজ করে দিলে এটা পুরোপুরি শর্ট সার্কিটেড হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো, বিআরসি যদি একসাথে ক্লোজ করে দেই, ই টার্মিনাল মানে বি তাহলে এটা একসাথে হয়ে গেল। সো বিআরসি একসাথে ক্লোজ করা যাবে না, তাহলে এর মধ্যে লকিং থাকতে হবে। তার মানে বি যখন ওপেন হবে তখন সি ক্লোজ হবে, সি যখন ওপেন হবে তখন বি ক্লোজ হবে, দুইটা একসাথে ক্লোজ করা যাবে না, ঠিক আছে? সো বি এর ম্যাগ এনসি কন্টাক্টের সাথে এখানে ওপেন হয়ে যাবে, সি আর এনার্জাইজ কখনোই হবে না। আর সি যখন এনার্জাইজড হবে তখন বি কয়েল কানেকশন পাবে না। এই দুইটার ইন্টারলকিং এর জন্য এখানে কিন্তু আমাদের এনসি কন্টাক্ট কানেক্ট করতে হবে। সো অপারেশনটা একটু দেখে নাও। আমরা যখন আমরা এটাকে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে কে কে এনার্জাইজড হবে, এ আর বি, এই যে দেখো এ আর বি এনার্জাইজড হচ্ছে, ঠিক আছে? তার মানে একটা ওয়াই, কিন্তু সি ধরতেছে, সি ধরলে এটা সি, এটা মানে হাই ভোল্টেজ কিন্তু অটোমেটিক্যালি সে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই কন্ট্রোল সার্কিট একটু খেয়াল করে দেখো, কন্ট্রোল সার্কিটটা আবার এটাকে অন করলাম, অন করার সাথে সাথে এই দুইটা কন্টাক্ট ক্লোজ হচ্ছে, তার মানে এই দুইটা ক্লোজ, তার মানে বি এনার্জাইজ হচ্ছে আর এ এনার্জাইজ হচ্ছে। আর 5 সেকেন্ড পরে কি হচ্ছে, 5 সেকেন্ড পরে এটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হয়ে গেলে বি এনার্জাইজ হয়ে গেলে এসি কানেকশনে চলে আসবে, আর নরমালি এটা আমার এনও কন্টাক্টটা তখন আবার ক্লোজ হয়ে যাবে, তার মানে আমাদের এ আর সি এনার্জাইজড হয়ে যায়। সো এই মোটর স্টার্ট করতেছি ওয়াই এ, সুইচ করতেছি ডেল্টায়। এটা কি বুঝতে পারছো অপারেশনটা? স্যার এই যে 5 সেকেন্ড পরে আমরা স্টেটটা চেঞ্জ করছি, এক্ষেত্রে স্যার কারেন্টের ম্যাগনিটিউডের কেমন চেঞ্জ হবে? যেহেতু রোটরটা মানে আমাদের রোটরের ভোল্টেজটা এখন বিল্ড আপ হয়ে গেছে, রোটরের ভোল্টেজ না, রোটরের যে আমাদের রোটেশনাল স্পিডটা, যেটা স্টার্টিং টর্কটা প্রডিউস করার জন্য যেটা বিল্ড আপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ফ্লাকচুয়েশনটা খুব বেশি হবে না। কারণ এখানে v/√3, অল্প v/√3 মানে কত ভোল্টেজ, অ্যাপ্রক্সিমেটলি 70% মনে হয় ভোল্টেজ। সো এই 70% ভোল্টেজ থেকে 100% সুইচ করতেছি, সেটা সুইচ কত বেশি পাবে, এবং এই কারেন্টটা অত বেশি হবে না, কিন্তু যেটা নরমালি স্টার্টিং পিরিয়ডে কারেন্টটা যেটা আমরা বললাম যে অনেক বেশি হয়, সেটা তুলনায় অনেক কম হবে। আচ্ছা, এই যেটা ওভারকাম করার জন্য যে বললাম, এখানে আমাদের এক স্টেপে কিন্তু আমি বাড়াই দিচ্ছি, যেমন আমি 50 থেকে যদি 100 এ যাই, সেখানে করে বেড়ে যাচ্ছে। এখানে একটা ফ্লাকচুয়েশন হতে পারে, সফট স্টার্টার মানে হচ্ছে রিডিউস ভোল্টেজের স্টার্টার, একেবারে 1 3 4 5 6 7 8 9 10 করে একেবারে 100% ভোল্টেজে গিয়ে সে ঠেকবে, তবে ভোল্টেজটা কিন্তু নিয়ে বাড়বে, ঠিক আছে? স্টেপ আকারে বাড়বে না। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কারেন্টটা, এই যে ফ্লাকচুয়েশনটা, এটা কিন্তু আরো রিডিউস হবে, যেটা মোটরের জন্য আরো ভালো। জি স্যার। ঠিক আছে, যেটা সফট স্টার্টারটা আরেকবার একটু চেক করে নিও। সফট স্টার্টারটা হচ্ছে কি আমাদের রিডিউস ভোল্টেজ লিনিয়ারলি ভোল্টেজ স্টেপ আকারে বাড়ে, এখানে যেরকম স্টেপ আকারে বাড়তেছে, এক লো ভোল্টেজ থেকে আবার হাই ভোল্টেজে চলে যাচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু এটা হচ্ছে না। সো ওয়াই ডেল্টা স্টার্টার কোথায় ইউজ করবো? ওয়াই ডেল্টা স্টার্টার ইউজ করবো যেখানে আমাদের মোটরটা অত বেশি, যখন আমাদের মোটরটা অনেক বেশি এক্সপেন্সিভ থাকবে, তখন কিন্তু আমাদের ওই সফট স্টার্টার মেথডে হবে, কারণ মোটরটাকে প্রোটেকশন দেওয়াটা এখানে আমাদের মেইন, কারণ মোটরের প্রোটেকশনের সাথে আমাদের প্রোডাকশনটা, ফ্যাক্টরি প্রোডাকশনটা সরাসরি রিলেটেড। সেক্ষেত্রে আমাদের সব সফটওয়্যার ইউজ করা হয়, সেক্ষেত্রে আমাদের অত বেশি কারেন্ট হয় না এবং কারেন্টটা লিনিয়ারলি বাড়ে, এরকম করে ফ্লাকচুয়েট হয় না। আজকে পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। আমাদের হয়ে গেছে। আসসালামু আলাইকুম।